দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকা এক্সপ্রেসের নিউজ রুম থেকে। আপনাদের সাথে আছি আমি সোহানাল রাজি। দেশে হঠাৎ করেই আলোচনায় পুলিশের সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি। পুলিশের স্পেশাল ব্রাঞ্চের বরাত দিয়ে একটি বেসরকারি টেলিভিশন একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয় বঙ্গবন্ধুর লেখা অসমাপ্ত আত্মজীবনীর মূল লেখক আসলে জাবেদ পাটোয়ারি এবং তার দল। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, এই বই সংকলন এবং রচনার জন্য জাবেদ পাটোয়ারি এবং তার 123 সদস্যের একটি দলকে 1 কোটি টাকা নগদ পুরস্কার এবং ফ্ল্যাট উপহার দেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে আজকে আমরা আলোচনা করব ঢাকা এক্সপ্রেসের নির্বাহী সম্পাদক সোহেল অটলের সঙ্গে। ভাই কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি। আমরা হঠাৎ করেই দেখছি যে দেশের নতুন আলোচনা, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে উল্লেখ করা হলো যে অসমাপ্ত আত্মজীবনী, যে বইটি আসলে আমরা কম বেশি সকলেই পড়েছি, সেই বইটির আসল লেখক শেখ মুজিবুর রহমান না, বইটির আসল লেখক জাবেদ পাটোয়ারি। তো শুরুতে বড় প্রশ্ন না করে এই প্রশ্নটার উপরই আসলে আপনার প্রাথমিক মন্তব্য শুনতে চাচ্ছি। আসলে এটা 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 মানে এটা একটা বিতর্ক তৈরি করার চেষ্টা করা হয়েছে বলে আমার ধারণা। বইটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বই লেখার উদ্দেশ্যে বা আত্মজীবনী লেখার উদ্দেশ্যে লেখা শুরু করেন নাই। আর এটা আসলে আত্মজীবনী লেখার উদ্দেশ্যে লেখাও কোনো কিছু না। এই বইয়ের শুরুতেই একটা ভূমিকা আছে বা ওনার ডায়েরি, আমরা যতটুকু জানি যে ওনার ওই জেলে থাকাকালীন সময়ে উনি যে ডায়েরিটা লিখেছিলেন, সেই ডায়েরিটা থেকেই পরবর্তীতে এই অসমাপ্ত আত্মজীবনী বইয়ের রূপান্তর করে এটাকে। তো ও সেই ডায়েরির শুরুতে উনি লিখেছিলেন যে আমি যখন জেলে এবার এলাম, তখন ওনার স্ত্রীর কথা বলছিলেন, যে ফজিলাতুন্নেসা আমাকে কলম এবং রুলটানা খাতা দিয়ে যায়, আমার ছেলে দিয়ে যায় যে তুমি তো আসোই এখানে, তুমি লেখালেখি করো। তো আমার মনে হলো যে আমি আমার রাজনৈতিক জীবনের ঘটনা বলে আমি লিখে রাখি। এই হচ্ছে ব্যাপার। সো এটা আত্মজীবনী লেখার জন্যও শেখ মুজিব নিজে শুরু করেন না এই লেখাটা। উনি ওনার জীবনের ঘটনা বলে উনি লেখা শুরু করেছিলেন জেলে থাকতে। এটা পরবর্তীতে এই আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনা যখন প্রাইম মিনিস্টার ছিলেন, তখন এটাকে অসমাপ্ত আত্মজীবনী হিসেবে বই আকারে এটা পাবলিশ করে। এখন গণমাধ্যমে যে খবর বেরিয়েছে, আমি নিজেও গণমাধ্যম কর্মী এবং আমার কাছে কোনো যুক্তিতেই এটা মনে হয় না যে জাবেদ পাটোয়ারির মতো একজন অলেখককে এরকম একটা গুরুত্বপূর্ণ বই লেখার জন্য শেখ হাসিনা নিয়োগ করেছিলেন। এটা কোনোভাবেই আমার কাছে যৌক্তিক মনে হচ্ছে না। যদি বইটা কাউকে দিয়ে লেখানোর দরকারই পড়তো, সেক্ষেত্রে শেখ হাসিনার বা আওয়ামী লীগের অনেক গৃহপালিত লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী অভাব ছিল না। আমরা সবার নাম জানি এই গৃহপালিতগুলো কারা। তো তাদেরকে দিয়ে লেখাতে পারতেন খুব সঙ্গত কারণেই। কারণ বঙ্গবন্ধুর আত্মজীবনী হবে, নিশ্চয়ই চাইবেন যে খুব ভালো লেখা হোক, ভালো বই হোক। শেখ হাসিনা তো সেটাই চাইবেন। তো একজন আমলাকে দিয়ে, যিনি লেখক না, তাকে দিয়ে বাবার আত্মজীবনী লেখানোর কোনোভাবে যৌক্তিক মনে হচ্ছে না আমার কাছে। এটা অযৌক্তিক দাবি আমার কাছে মনে হচ্ছে এটাকে। সাংবাদিক আনিস আলমগীর তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন, সেখানে তিনি উল্লেখ করেছেন যে অসমাপ্ত আত্মজীবনী বইয়ের যে পাণ্ডুলিপি মানে ফাইনাল করার কাজ, সেটা হচ্ছে বেবি মওদুদ এবং শেখ হাসিনা নিজস্ব তত্ত্বাবধানে 2007 সালেই শেষ করেছে এবং অসমাপ্ত আত্মজীবনী আসলে বই আকারে পাবলিশ হয় 2012 সালে। এবং প্রতিবেদনে যেটা উল্লেখ করা হয় যে জাবেদ পাটোয়ারি যখন এসবিতে ছিলেন তখন হচ্ছে তিনি এই বইটির লিখতে সাহায্য করেন, কিন্তু জাবেদ চৌধুরী আসলে এসবিতে জয়েন করেন 2013 সালের পর, কিন্তু বইটি আমরা দেখতে পাই যে প্রকাশিত হয় 2012 সালে। তো এক্ষেত্রে কি এই অভিযোগটা মিথ্যা প্রমাণিত হয় কিনা? অভিযোগটা মিথ্যা এবং মানে এই যে তথ্যের অসংলগ্নতা, যেটা আর কি, যে একটা লোক 13 সালে এসবিতে যোগদান করলেন এবং বলে দেয়া হলো যে তিনি এসবিতে থাকাকালীন এই বইয়ের কাজ করেছেন। তার মানে এখানে তো প্রমাণ হয়, সাংবাদিকতার দৃষ্টিকোণ থেকে বিচার করতে গেলেও মনে হয় যে এই তথ্যটা বিভ্রান্তিমূলক, এটা ঠিক না। আর এরকম একটা বই লেখার ক্ষেত্রে, লেখা বলছি আমিও ভুল বলছি, লেখা না, এটা সংকলনের ক্ষেত্রে অনেক ধরনের মানুষেরই হেল্প নেওয়া যেতে পারে, হয়তো বা নিয়েছেনও শেখ হাসিনা বা সম্পাদনা পরিষদ যেটা ছিল এই বইয়ের সংকলনের ক্ষেত্রে অনেক ধরনের মানুষেরই হেল্প তারা নিয়েছেন। তথ্যের ব্যাপারে হেল্প নিতে পারেন, অথবা তাদের কারো কাছে কোনো ডকুমেন্টস থাকলে সেটার হেল্প নিতে পারেন। একটা বায়োগ্রাফি লিখতে গেলে নানান ধরনের, যে মানুষটা বেঁচে নেই, অনেক আগে মারা গেছেন, সেই মানুষের বায়োগ্রাফি সংকলন করতে গেলে অনেক ধরনের তথ্যের দরকার হয়, তথ্যের ক্রস চেকের দরকার হয়।
সেটার জন্য হয়তো শত শত হাজার হাজার মানুষের হেল্প নেওয়া যেতেই পারে এবং হয়তো নিয়েছেনও। সম্পাদক পরিষদ যেটা এই বইয়ের, হয়তো তারা নিশ্চয়ই নিয়েছেন, কিন্তু ঢালাওভাবে বলে দিয়ে ওটা লিখে দিয়েছেন, তাও এমন একজন লোক যিনি লেখক নন। হ্যাঁ, তার লেখক কোন পরিচয় নেই, মানে কোন গুণের কারণে শেখ হাসিনা তার উপর ডিপেন্ড করবে। আর এরকম একটা ঘটনা ঘটলে সেটা কি মানে এতদিন এটা পাবলিশড হয়ে যেত না, যার একজন লিখে দিয়েছে এরকমের। এটা তো কোনোভাবেই 12 সালে বই বের হয়েছে, এক যুগেরও বেশি, 25 সাল এখন, তাই না? 12 12 24, এক যুগের বেশি সময় চলে গেছে। এতদিন এটা নিশ্চয়ই লিক আউট হইতো যে এই বইটা লিখে দিছে অমুক। আমার কাছে মনে হয় এগুলো বিভ্রান্তিকর তথ্য, কোনো একটা উদ্দেশ্য সাধনের জন্যই এসব তথ্য বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা দেখতে পেলাম যে এই রিপোর্ট প্রকাশের পরে আসলে দুদক নড়ে চড়ে বসেছেন এবং হচ্ছে জাবেদ পাটোয়ারি এবং ওই সংশ্লিষ্ট 123 জন যে কর্মকর্তা এই বই সংকলন কিংবা সম্পাদনা আমরা যাই বলি সেই দলে ছিলেন, তাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে। তো এরকম একটা প্রতিবেদনের পরেই যে আসলে দুদকের চোখ খুললো, কারণ আমরা যদি এইভাবে বলি যে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পরে সাবেক যতজন পুলিশ কর্মকর্তা ছিলেন এবং এখনো কর্মরত পুলিশের যেসব ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন সবার বিরুদ্ধেই কিন্তু তদন্ত হয়েছে, তাদের দুর্নীতি, আর্থিক অনিয়ম এবং বিভিন্ন বিষয় নিয়ে। জাবেদ পাটোয়ারির ক্ষেত্রে আসলে যেটি আপনি বললেন যে এক যুগ আগের একটা বিষয় নিয়ে একটা ভুল প্রতিবেদন প্রকাশের পর তদন্ত শুরু হলো, এর আগে দুদক কি করেছে মূলত? দুদক তো বরাবরই কাগুজে বাঘ আমাদের দেশের। দুদকের তো আসলে নখদন্তহীন একটা প্রতিষ্ঠান, যে কারণে দুদকের কাজটা যে আসলে কি সেটাও আমরা মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই। হ্যাঁ, এই দুদক দেখা যাচ্ছে খুব বাঘের মতো গর্জন দিয়ে কোথাও লেগে পড়েছে, আবার যেখানে গর্জন দেওয়ার দরকার সেখানে বিড়ালের মতো মিউ মিউ করছে। দুদক বেসিকলি কাগুজে বাঘ, এবং এটা রাষ্ট্রের কিছু মানুষের সুযোগ সুবিধা করে দেওয়ার জন্য তারা মাঝে মধ্যে লাফালাফি করে। রাষ্ট্রের কিছু প্রভাবশালী মানুষের সুযোগ সুবিধার যখন দরকার হয় তখন দুদক লাফালাফি করে। দুদকের অনেক হম্বিতম্বি আমরা দেখি। বেসিক্যালি দুদক একটা মানে যেটা হওয়ার কথা ছিল, দুদকের দুর্নীতি দমনের জন্য তাদের যে কার্যকর ভূমিকা রাখার কথা ছিল, তারা কখনোই সেটা রাখতে পারে নাই। সো দুদকের এসব কার্যক্রমও, দুদকের অনেক মানে প্রশ্নবিদ্ধ কার্যক্রম আগেও আমরা দেখেছি। তো এসব কার্যক্রমের পিছনেও নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। দুদককে এত ভালো সংস্থা আমাদের দেশের মানুষ মনে করে না, এত সাধু সংস্থা আমাদের দেশের মানুষ মনে করে না। নিশ্চয়ই দুদকের কোনো উদ্দেশ্য আছে এসব হম্বিতম্বির পেছনে। শেখ হাসিনার দেশ ত্যাগের আসলে 1 বছরের বেশি পার হয়ে গেছে। তো এই মধ্যকালীন সময়ে আমরা দেখেছি যে কিছুদিন পর পর শেখ হাসিনার সময়ের বিভিন্ন রথী মহারথীদের বিভিন্ন ইস্যু উঠে আসে। আমরা দেখলাম আব্দুল হামিদের বিদেশ যাওয়া নিয়ে হঠাৎ করে আলোচনা উঠলো। এই সম্প্রতি হচ্ছে মাই টিভির যে চেয়ারম্যান তাকে গ্রেপ্তার করা হলো। হঠাৎ করে এতদিন কিন্তু জাবেদ পাটোয়ারির কোনো কথাবার্তা আমরা মিডিয়া পাড়ায় ওরকম দেখিনি। হঠাৎ করে এই জাবেদ পাটোয়ারির সম্পর্কে একটা ইস্যু তৈরি হলো এবং তার বিরুদ্ধে এই যে দুদকের কার্যক্রম। তো এই যে হঠাৎ এই কার্যক্রমগুলো বা হঠাৎ যে ইস্যু উত্থাপিত হয় দেশে, এটা কেন এবং এটা শেষ কোথায়? বা আমরা কি বলতে পারি যে তাহলে কি সরকার তাদের বিরুদ্ধে যথাযথ কার্যক্রম নিতে কি ব্যর্থ, কিংবা সময় মতো সেই কার্যক্রমগুলো শুরু করেনি? না, এটাও ঢালাভাবে বলতে পারি না। আসলে আমাদের তো প্রচুর জনবহুল একটা দেশ। হ্যাঁ, 18 কোটি মানুষের দেশ, কাগজে কলমে হয়তো আরও বেশি হবে, 25-30 কোটি হওয়ার কথা অনেকে দাবি করে যে এত মানুষ আছে। তো এত বড়, এত বেশি মানুষের একটা দেশ, যে এখানে পর্যাপ্ত পরিমাণে বিচার করার মতো বিচারক, তারপরে প্রশাসনে পুলিশ, কোনোটাই পর্যাপ্ত নেই। হ্যাঁ, তো যে কারণে এই অপরাধী, তুলনামূলক যত অপরাধী আছে সেই অপরাধীদের মধ্যে অনেক অপরাধী হয়তো সরকারের এসব সংস্থার নজরের বাইরেই থেকে যায়। আর যখন নজরে আসে তখন সেটা নিয়ে লাফালাফি করা হয়। এটা আমি স্বাভাবিকভাবে দেখছি। পাশাপাশি এটাও বলবো যে আমাদের দেশে এরকম নজির আছে উদ্দেশ্যমূলক ইস্যু তৈরি করার। কোনো একটা ঘটনাকে চাপা দেওয়ার জন্য আরেকটা ঘটনাকে তাজা করা হয়, বা কোনো একটা উদ্দেশ্যমূলক কাউকে ধরার জন্য একটা ছোট ইস্যুকে বড় ইস্যু বানানো হয়। আমাদের দেশে এগুলোর নজির আছে। তো এগুলোকেও মানে যেহেতু নজির আছে এবং আমরা এগুলোর সাথে অভ্যস্ত হয়ে গেছি, এগুলোকে আলাদা করে আর কিছু বলতে চাচ্ছি না আমি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। তো দর্শক, এই ছিল ঢাকা এক্সপ্রেসের নিউজ রুম পর্যালোচনা। আপনাদের মাঝে আবারও হাজির হব ভিন্ন কোনো দিনে ভিন্ন কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ঢাকা এক্সপ্রেসের সঙ্গেই থাকুন।